রোবট সরস্বতী বানিয়ে এবার সবাইকে তাক লাগিয়ে দিল, কম্পাস কাছে টেনে নিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহানকে বলতে লাগলো, বাহ খুব সুন্দর মূর্তি বানিয়েছে। তো কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ বিহান স্যার, এবার আপনি প্রণাম করুন। তো তখনই বিহান প্রণাম করতে গেলে সেই সরস্বতী ঠাকুর তা হাত তুলে আশীর্বাদ করে। তখন বিহান বলতে লাগলো, তোমার মাথায় তো অসাধারণ বুদ্ধি। তারপরে বিহান বলতে লাগলো, অনেক হয়েছে, এবার মূর্তি তৈরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, তোমাকে বিশ্রাম করতে হবে, কালকে আবার পুজো। কম্পাস তখন বলতে লাগলো, না বিকেল বেলায় তো আমাকে আবার আসতে হবে। তখনই বিহান বলতে লাগলো, কেন বিকেল বেলায় তুমি আবার আসবে? কম্পাস তখন বলতে লাগলো, কেন আসবো না? বিকেল বেলা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে না? কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাচ গান হই হুল্লোড় হবে, আপনি পার্টিসিপেট করবেন না? বিহান তখন বলতে লাগলো, না না, আমি কেন পার্টিসিপেট করতে যাব? তখনই কম্পাস বলতে লাগলো, আপনি কম্পাসের স্বামী তো, সেইজন্য আপনাকে একটা চান্স দিচ্ছি। আপনাকে নাচ গান করতে হবে। বিহান তখন হেসে বলতে লাগলো, বাহ! দারুণ কথা শিখেছ তো। আমি কম্পাসের স্বামী, সেইজন্য এখানে সুযোগ পাবো? কম্পাস তখন হাসতে থাকে। তখন বিহান বলতে লাগলো, এবার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলো। তোমাকে কিছুক্ষণ বিশ্রাম করতে হবে। তারপর দেখা যাবে কি করা যায়। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে। আগে আমি ভিডিওটা করে নিই, মাকে গিয়ে তো দেখাতে হবে আমি কেমন বানিয়েছি। এই বলে কম্পাস ভিডিওটা করতে থাকে। বিহান তখন বলতে লাগলো, আরে তুমি তো অসাধারণ বানিয়েছো। তারপরে দুজন প্যান্ডেলের সমস্ত কিছু ঠিকঠাক করে বিহান তখন বলতে লাগলো, হয়েছে, এবার চলো বাড়ি। বাড়িতে সবাই তো আমাদের জন্য এমনিতে বসে আছে। এইদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত তার ছেলেকে ডেকে বলতে লাগলো, তুমি শ্রেষ্ঠাকে ডিভোর্স দেবে। তখন এই কথা বলার সাথে সাথে মোনার বাবা বলতে লাগলো, কি বলছো বাবা? তুমি এসব কি বলছো? এদিকে শ্রেষ্ঠা চা নিয়ে আসতে যাবে, তখনই এই কথাগুলি শুনে দাঁড়িয়ে পড়ে। তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি কি চাও তোমার বাবা এই বয়সে জেলে যাক? তুমি সেটা চাও নাই, তাই তোমাকে আমি বলি, শ্রেষ্ঠা এ বাড়িতে থাকবে না। আমি শ্রেষ্ঠার সাথে আর কিছুতেই এক ছাদের তলায় থাকতে পারব না। আমি বলে দিচ্ছি, শ্রেষ্ঠা আমাদের খাচ্ছে, আমাদের পড়ছে, আর ওই কম্পাসের সাথে জড়িত হয়ে ওই বাড়িতে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে। এটা তো হতে পারে না। তখনই এই কথা বললে মোনার বাবা অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, বাবা তুমি এই বয়সে এসে ওকে ডিভোর্স দিতে বলছো? ও যাবেটা কোথায় তুমি বলো? তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, কেন? তোমাদের কাছ থেকে তো ও টাকা পাবে। সেই টাকা দিয়ে কোথাও বাড়ি ভাড়া করে থেকে যাবে। তোমাকে যেটা বলছি সেটা শোনো। তখন বলতে লাগলো, তাহলে আমার মোনার কথাটা অন্ততপক্ষে তুমি ভাবো। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, আমি জানি মোনা এই বিষয়ে কোনো কথাই বলবে না। কারণ মোনাও তার মাকে পছন্দ করে না। তার মা যে কি কাজ করে সেটা মোনাও বেশ ভালো করে জানে। তাই আমি বলছি, তুমি তোমার বউকে ডিভোর্স দিবে। এদিকে ঋতুজা আ ব আর সেই বিহানের কাকিমা ২ জন কথা বলতে থাকে। বিহানের কাকিমা তখন বলতে লাগলো, "২ জন এতক্ষণ পর্যন্ত এখনো বাড়ি ফিরে আসলো না?" তখনই সেই মুহূর্তে কম্পাস আর বিহান বাড়ি ফিরে আসে আর বলতে লাগলো, "দেখো, দেখো, আমি সবার জন্য না কচুরি আর আলুর তরকারি নিয়ে এসেছি।" এই কথাটা বলার সাথে সাথে তখন ঋতুজা বলতে লাগলো, "এই তোরা এতক্ষণ কি করেছিস রে?" তখন বিহান বলতে লাগলো, "মা কি করব? মূর্তি বানিয়েছে, প্যান্ডেল তৈরি করেছে। আমি না ওকে সাহায্য করেছি।" তখন কম্পাস বলতে লাগলো, "ও সাহায্য করেছে? ও নাক ডেকে, ডেকে পড়ে ঘুমাচ্ছে। আর সেই সুযোগে আমি আমার কাজটা সেরে নিয়েছি।" তখনই বিহান বলতে লাগলো, "কি? আমি তোমাকে কোনো হেল্প করিনি?" তখন কম্পাস বলতে লাগলো, "থাক বাবা থাক, বলতে হবে না। মা দেখো তো কেমন হয়েছে?" এই বলে ঋতুজাকে দেখালে ঋতুজা খুব খুশি হয়ে যায়। আর তখন বিহানের কাকিমাও বলতে লাগলো, "বাহ! রোবটের সরস্বতী তো খুব দারুণ। আবার হাত তুলে দেখো, দেখো দিদিভাই আশীর্বাদও করছে।" তখন বাড়ির বাবুলাল কাকা থেকে শুরু করে সবাই সেটা দেখতে থাকে। অন্যদিকে মোনাকে তখন সেখানে ডাকা হয়। মোনা এসে বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে মায়ের?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "তোর মায়ের বাড়াবাড়িটা তো তুই সবসময় জানিস। তোকে যেটা বলছি সেটা তুই কর। শোন, আমাদেরকে এখন ধ্যান দিতে হবে ওই কাজটাতে। অলরেডি ওরা সরস্বতী বানিয়ে ফেলেছে, এমনকি প্যান্ডেলও তৈরি করে ফেলেছে। কম্পাস এখন বাড়িতে গিয়েছে বিশ্রাম করার জন্য। এই সুযোগটা তোকে কাজে লাগাতে হবে। আর মুক্তি সেখানে আছে, মুক্তি তোকে সব দিক দিয়ে হেল্প করবে। বুঝতে পারছিস?" তখনই কম্পাস মোনালিসা বলতে লাগলো, "ঠিক আছে দাদু।" তারপরে বলতে লাগলো, "আমি না বলেছিলাম তোর মাকে একটা শাস্তি দেব। আর সেই শাস্তিটা হলো এবার থেকে তোর মা আর তোর বাবা আলাদা থাকবে।" এই কথাটা বলার সাথে সাথে মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু তুমি এটা কি বলছো?" তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "হ্যাঁ, যেটা সত্যি সেটাই। এই শাস্তিটাই আমি তোর মাকে দেব।" এদিকে বাবুলাল কাকারাও সেই মূর্তিটা দেখে বলতে লাগলো, "বাহ! দারুণ তো, দারুণ বানিয়েছে।" কম্পাস তখন বলতে লাগলো, "শুনুন, এবার গরম, গরম কচুরিগুলি খেয়ে নিতে হবে। তো সেগুলি না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে?" তখন বড় বৌমা এসে বলতে লাগলো, "কিরে কম্পাস, কি হয়েছে?" কম্পাস তখন বলতে লাগলো, "জানো দিদিভাই, তোমাদের জন্য কি নিয়ে এসেছি? কচুরি আর দেখো আলুর দম নিয়ে এসেছি।" তখন সবাই খেতে বসে যায়।
এদিকে মাহিরের সবটা লুকিয়ে, লুকিয়ে দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় মোনালিসাকে তার দাদু বলতে লাগলো, "এখন কলেজ ফাঁকা আছে। যা করার তোমাদেরকে এই অল্প সময়ের মধ্যে করতে হবে। তাই তুমি সেখানে চলে যাও। আর আ বৌমা তোমাকে কি বলছি, তুমি এখানে কান্নাকাটি করে sympathy দেখানোর চেষ্টা করছো, সেটা হবে না। এই তোকে যেটা বলছি সেটা কর। ডিভোর্স ফাইল কর। ভালো, ভালো ডিভোর্স দিয়ে দিলে তো ভালো। যদি ঝামেলা করে তাহলে এই কেসটা আমি লড়বো। এমন অবস্থা করব না ও আর বেঁচে থাকার আশাটুকুও ছেড়ে দেবে।" তখন শ্রেষ্ঠা কোনো কথাই বলে না। অভিজ্ঞানবাবু চলে গেলে শ্রেষ্ঠা তখন বলতে লাগলো, "এই কি বলেছে তোমার বাবা? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসো না?" এদিকে সবাই খাওয়া-দাওয়া করে যখন ঘুমিয়ে পড়েছে, কম্পাসও তখন ঘুমিয়ে পড়ে। বিহান তখন এসে বলতে লাগলো, "মা তোমার সাথে আমার কথা আছে।" এরপরে বিহান তার মায়ের সাথে আলাদাভাবে কথা বলে আর বলতে লাগলো, "কম্পাস না শুধু সরস্বতী পুজো নিয়ে মেতে নেই। কম্পাস কিন্তু সেই গ্যাস যে হয়েছিল ফ্যাক্টরি থেকে সেই গ্যাসটার ব্যাপারেও কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। অলরেডি ওর হাতে অনেকগুলি পেপার চলে এসেছে। ও না বলছে এই কাজগুলি নাকি অভিজ্ঞান দত্তই করতে পারে। আমারও মনে হচ্ছে। তবে আমি একটা কথা বলি রাখিমা, আমাদের বাড়িতে কিন্তু হাসি আনন্দ সবকিছু আবার ফিরে এসেছে। আমি চাই না পুরনো ইতিহাস টেনে এনে আবার বাড়িতে অশান্তি সৃষ্টি হোক। তখন ঋতুজা বলতে লাগলো, "শোনো বিহান, আমি তোমাকে একটা কথা বলে রাখি। কম্পাস এই কাজটা কেন করতে চাইছে সেটা কি তুমি জানো? ওই গ্যাস থেকে হাজার, হাজার মানুষের ক্ষতি হবে সেটা তুমি বেশ ভালো করে জানো। আর কম্পাস সবসময় ন্যায়ের পক্ষে লড়ে। আর এটার মধ্যে আমার তো মনে হয় অভিজ্ঞান বাবুর সাথে তোমার বাবারও হাত আছে।" এদিকে শ্রেষ্ঠা কান্নাকাটি করতে থাকে তার স্বামীর কাছে আর বলতে লাগলো, "তুমি তুমি অন্ততপক্ষে কিছু বলো কিন্তু কোনো কথাই না বলে সেখান থেকে মোনালিসার বাবা চলে যায়। অন্যদিকে বিহান তখন বলতে লাগলো, "মা তুমি কি বলতে চাইছো?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি চাই ওই ফ্যাক্টরিগুলোর থেকে যদি কোনো সত্য প্রমাণ বেরিয়ে আসে তাহলে কাউকে আমি ছাড়বো না। তোর বাবা হোক আর সে যাই হোক, অপরাধীদের শাস্তি দিতেই হবে।" এদিকে মোনালিসা চলে আসে কলেজে আর মুক্তা মাসি সবটা শিখিয়ে দিতে থাকে। ওদেরকে সবুজ ড্রেস দিয়ে দেয় আর বলতে লাগলো, "এই ড্রেসগুলো পরে ওরা যা করার করবে।" আর সেগুলি কিছুতেই সিসিটিভি ফুটেজে ধরা খাবে না। কিন্তু মোনালিসা তখন প্রচন্ড ভয় পেতে থাকে। তারপরেও বলতে লাগলো, "না, উম তোমাদেরকে এই কাজটা করতে হবে।" এদিকে মোনালিসা তখন বলতে লাগলো, "শুনো একবার যদি ধরা পড়ি তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে।" মুক্তি মাসি তখন বলতে লাগলো, "না কোনো কিছুই হবে না।" এইদিকে বিহান বলতে লাগলো যেন ওই প্যান্ডেলের আশেপাশে কেউ না যায়। এমনকি কোনো টিচারও সেখানে যাতে না যায় সেইজন্য কড়া পাহারা দেওয়ার জন্য দরকার পড়লে সিকিউরিটি আরো বাড়িয়ে দিতে। এদিকে মোনালিসারা সেই প্ল্যানটা করার পরও প্ল্যানটা ভেস্তে যায়। ওরা কিছুতেই ওর ধারে পাশে ঘেঁষতে পারেনি। অন্যদিকে দেখা যায় পরের দিন পুজো শুরু হয়ে যায়। আর পুজোর প্যান্ডেল উদ্বোধন করার জন্য ঋতুজা এবং অখিলেশকে ইনভাইট করা হয়। ওরা দুজন পুজোর প্যান্ডেলটা উদ্বোধন করলে তখন সেই রোবটিক মূর্তিটা দেখে রীতিমতো তাক লাগিয়ে যায় সবাই বিহানের কলেজের প্রশংসা করতে থাকে। বিহান তখন সবার সামনে কম্পাসকে কাছে টেনে নিয়ে বলতে লাগলো, "আমার শ্রী কম্পাস। কম্পাসের বুদ্ধিতে এই আজকে সরস্বতী মূর্তিটা তৈরি হয়েছে।" তখন ঋতুজাও খুব খুশি হয়ে যায়। এদিকে রেগে জ্বলতে থাকে সেই মোনালিসা। মোনালিসা তখন বলতে লাগলো, "আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। তুই কি ভেবেছিস? তুই বিহানের কাছে যাবি? সেটা আমি কিছুতেই হতে দেব না।"